শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক। এরপর জানিয়ে দেব নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাব, মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এরপর জানিয়ে দেব মহিষ চুরির সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা। সর্বশেষ জানিয়ে দেব সিলেটে মধ্যরাতে হামলার শিকার আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা সীমাহা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াক। ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক, মন্তব্য করে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, স্বাধীনতার 53 বছরেও ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি। ফারাক্কা বাঁধ নির্মাণ করে শুকানো মৌসুমে পানি বন্ধ করে রাখা আর বর্ষা পানি ছেড়ে দিয়ে বন্যার সৃষ্টি করা, সীমান্তে বাংলাদেশিদের পশুর মতো হত্যা করা কখনো বন্ধু রাষ্ট্রের ভূমিকা হতে পারে না। আমরা ভারতকে রাষ্ট্র হিসেবে কখনো আমাদের শত্রু মনে করি না। ভারতের শাসক গোষ্ঠী আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বারবার আঘাতের চেষ্টা করেছে এবং আমাদের সাথে শত্রুতার মতো আচরণ করেছে। শনিবার 14 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, যাদের সাহায্যে আমরা স্বাধীন হয়েছি বলে প্রচার করা হয় তারা মূলত দুটি কারণে সহযোগিতা করেছে। প্রথমত, 1965 সালে পাকিস্তানের কাছে ভারতের পরাজয়ের প্রতিশোধ নেবার জন্যই তারা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে সহযোগিতা করেছে। দ্বিতীয়ত, চতুর্থীতে ভারত পেটের মধ্যে বাংলাদেশ এই ভূমি পাকিস্তান থেকে আলাদা করতে পারলে ভারত নিজের অঙ্গরাজ্যের মতো ব্যবহার করতে পারবে। একটি কারণে তারা বন্ধুত্ব সেজেছে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, 14 ডিসেম্বর তারা বেছে বেছে জাতির সূর্য সস্তা বুদ্ধিজীবীদের হত্যা করেছে। এই হত্যাকাণ্ড কারা ঘটেছে সেটা জাতির সামনে এখনো প্রকাশিত হয়নি। এখনো সময় আছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করা। দেশ স্বাধীন হওয়ার পর বিশিষ্ট চিত্রশিল্পী জহির রায়হান একটি ডকুমেন্টারি তৈরির কাজ শুরু করেছিলেন। হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যান। আজ পর্যন্ত তার কিংবা তার ডকুমেন্টের কোনো সন্ধান পাওয়া যায়নি। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের আসল রহস্য উদ্ঘাটনের জন্য জাহির রায়হানের ডকুমেন্টের উদ্ধারের প্রয়োজন রয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মহাপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলামের মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েব আমির আব্দুল সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, ডক্টর আব্দুল মান্নান, মহানগরী কর্ম পরিষদ সদস্য অধ্যাপক নূর নবী মানিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী কর্ম পরিষদ সংসদ সদস্য মাওলানা ফরিদুল ইসলাম, আব্দুল সালাম, সৈয়দ সিরাজুল ইসলাম, কামরুল আহসান হাসান, শহীদুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন, বিজয়ের একদিন আগে বেছে বেছে সাংবাদিক, শিল্পী, গবেষক, শিক্ষক, বুদ্ধিজীবীদের হত্যা করা হলো। এটি স্পষ্ট অধিবক্তার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এই রহস্য উদ্ঘাটন করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্ববৃন্দের বেছে বেছে হত্যা করা হয়েছে নেত্র শূন্য করার জন্য আধিপত্য দেশি শক্তি। এজন্য মাওলা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, কামরুজ্জামান কাদের মোল্লা, আলমা লেয়ার, হোসাইন সাইদি, গোলাম আয়ুব, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, হেফাজতে ইসলামী আলেম ওলামা সহ এদেশের গুণীদের হত্যা করেছে। আওয়ামী লীগ আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা প্রতিবেশী রাষ্ট্রের কাছে বর্গা দিয়েছিল। 5 আগস্ট এদেশের ছাত্রনেতা আমাদের স্বাধীনতা ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করে এনেছে। তবে ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা একটার পর একটা ষড়যন্ত্র করে জনগণের অর্জিত বিপ্লব ভিন্ন মুখে নিয়ে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এজন্য জনগণকে সজাগ ও সতর্ক থাকতে হবে। আধিপত্যদের দোসর শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নস্যাৎ করতে ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে। আব্দুল সবুর ফকির বলেন, 2009 সালের পর থেকে আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিল। পল্টন ময়দানে টিমুখী বাঁধ নির্মাণে প্রতিবাদ করার পর থেকে ভারতের নির্দেশে স্বাধীনতা অত্যন্ত প্রহরী বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করায় মিশন করেছে আওয়ামী লীগ। তারা গত 15 বছরে যখন ফাঁকে বাদ মনে করেছে তাকে শেষ করেছে। ভারতের মধ্যে তারা ক্ষমতায় টিকে থাকতে ছাত্রজনতার আন্দোলনের গণহত্যা চালিয়েছে। স্বাধীনতা পরবর্তী সকল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচার বাংলার জমিনে হবে বলে প্রত্যাশা করেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, স্বাধীনতার মাত্র একদিন আগে স্বাধীন দেশে যাদের নেতৃত্ব সমৃদ্ধ হবে খুঁজে খুঁজে সেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, যারা বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক মেধাবী সেনা সদস্যের হত্যা করেছে, জামায়াত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে, হেফাজতে ইসলামী তরুণ হাফেজদের হত্যা করেছে, ছাত্র শিবিরের অসংখ্য মেধাবী ছাত্রকে হত্যা করেছে, গুম করেছে। তারা আধিপত্যদের মধ্যে বুদ্ধিজীবী হত্যার সাথে সম্পৃক্ততা। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশকে মেধাশূন্য করে কারো ভারতের মিশন বাস্তবায়নে কাজ করেছে আওয়ামী লীগ। পতিত স্বৈরাচার সরকার দেশ পরিচালনার কাছ থেকে সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক যে সকল অফিসার বঞ্চিত করেছে তাদেরকে শপথে ফিরে এনে পরিচালকদের দায়িত্ব দিতে ডক্টর মাসুদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিতাড়িত করুন। নতুন বাংলাদেশ গঠন করতে দেশপ্রেমিক অফিসার প্রয়োজন।
নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাব, মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার দায়িত্ব শেষ করবে। আজ শনিবার সকালে নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সবার গুরুতর ছাত্র জনতার আন্দোলনে নিহতের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিরতা ফিরিয়ে আনা। বাংলাদেশে ভারতের বর্তমান পরিস্থিতি বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সব দেশের সাথে সম্পর্ক চাই। সে লক্ষ্যে এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুপক্ষের স্বার্থের ভিত্তিতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মোহাম্মদ জাহিদ হোসেন, MRDR অ্যাডভোকেট মোহাম্মদ শাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল BAPIRC চেয়ারম্যান সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াইদুল হাসান, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমান্ডার মোহাম্মদ খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার রায়পুরা সালকের আফসান আল আলম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, সাবেক সভাপতি অ্যাড আলিউর রহমান কাউসার প্রমুখ। মহিষ চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা। কিশোরগঞ্জের অট্টগ্রামে মহিষ চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকাল 7:30টার দিকে উপজেলার দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন অট্টগ্রাম উপজেলার কাউজি গ্রামের হিরু মিয়ার ছেলে নাসির ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরগঞ্জ উপজেলার চালতাপাড়া গ্রামের চারু মিয়ার ছেলে শাহজাহান। দেওঘর ইউনিয়ন পরিষদের 4 নম্বর ওয়ার্ডের মেম্বার মহিউদ্দিন জানান, শাহজাহান ও নাসির পাশের মোহনপুর থেকে নৌকায় মোটি মহিষ চুরি করে নিয়ে আসে। এ খবর পেয়ে স্থানীয় জনতা দেওঘর এলাকায় লুট্টা নদীর পাড় থেকে তাদেরকে ধরে নিয়ে আসে। পরে তাদেরকে দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনে বেঁধে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে হাজারো জনতা গিয়ে তাদেরকে পিটিয়ে মেরে ফেলে। অট্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনের বিরুদ্ধে নাসিরগঞ্জ থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওসি আরো জানান, তারা দুজনেই চিহ্নিত চোর। চুরি করা মহিষটি উদ্ধার করা হয়েছে, তবে নৌকাটি চিহ্নিত করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সিলেটে মধ্যরাতে হামলার শিকার আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা মিসবাহ। আওয়ামী লীগের 3 বারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ মধ্যরাতে হামলার শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত 3:30টার দিকে তাকে সিলেট নগরের সাদগিরাতে এলাকা থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যান। সিলেটে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গণমাধ্যম মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালের সূত্র পুলিশ হামলার বিষয়টি জানতে পেরেছে। পুলিশ বিষয়টি জানার আগে মিসবাহ হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে চলে যান। তবে কোথাও ও কিভাবে এই ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানতে অনুসন্ধান চলছে। আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিসবাহ উদ্দিন আত্মগোপনে আছেন। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়। তাই পুলিশের চোখ এড়িয়ে রাতের বেলা তিনি মধ্যমাতে আত্মগোপনে থাকা বাসটি থেকে বেরাতেন। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে মিসবাহ উদ্দিন একটি ছিনজিরে আলিত অটোরিকশায় সিলেট নগরের সুবিধাবাজার এলাকায় যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার পথ রোধ করে অপহরণ করে নিয়ে যায়। পরে দিবাগত রাত 3:30টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় নগরের সারাদিকের পর এলাকা থেকে উদ্ধার করা হয়। ভোর রাত 4টার দিকে তাকে নগরের সোনাঘাটি এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। মিসবাহ উদ্দিনের এক নিকটত্বের নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা ধরলো অস্ত্র দিয়ে তাকে। মিসবাহ উদ্দিন আঘাত করেছে, এতে তিনি গুরুতর আহত হন। রাতে তার অস্ত্রোপচার হয়। পরে গতকাল শুক্রবার দুপুরের দিকে তাকে হাসপাতাল থেকে নিরাপদে নিয়ে আসা হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মিসবাহ উদ্দিন এখন কোথায় ও কি অবস্থায় আছেন তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এছাড়া কারা তার উপর হামলা করেছে তাও জানা যায়নি। এই বিষয়ে কথা বলার জন্য তার স্ত্রী, ভাই, মেয়ে ও ভাগ্নের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তারা সাড়া দেয়নি। যোগাযোগ করলে সিলেট মহানগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক প্রথম আলোকে বলেন, বিভিন্ন সাংবাদিকদের সূত্রে হামলার বিষয়ে খবর পেয়েছেন। তিনি লিখিতভাবে কেউ অভিযোগ করেননি, তবে পুলিশ ঘটনার অদবাত্যের সস্তান চেষ্টা করছে। মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। তিনি মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া সিলেট জেলা জজ কোর্টে তিনি সরকারি কৌশলের দায়িত্বও পালন করেন।